আওয়ামী লীগের দলীয় তহবিল ছাড়িয়েছে ১০০ কোটি টাকা। ২১টি ব্যাংক হিসাবে এই অর্থ রাখা আছে। আর এই তথ্য জানা গেছে নির্বাচন কমিশনের দেওয়া আয় ব্যয়ের হিসাব থেকে। ইসি সচিবের কাছে ২০২৩ সালের আয় ব্যয়ের হিসাব দেয় দলটি। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ। অধ্যাপক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আমি কথা বলছিলাম আওয়ামী লীগের আয় ব্যয়ের হিসাব, যেটা নির্বাচন কমিশন আজকে জমা দেওয়া হয়েছে। আমি আসলে মূলত আলোচনা করতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আয় ব্যয় কীভাবে করে, আয় কতটা করে, ব্যয় সেইটার স্বচ্ছতা আছে কিনা বা এটার স্বচ্ছতা আনা উচিত কিনা, সেসব বিষয়ে আসলে আলোচনা করতে চাই আপনার কাছে। 2007 এবং 2009 সালের আরপিও অনুযায়ী বেশ কিছু পরিবর্তন আনা হয় এবং সেই সময় এই যে একটা রাজনৈতিক দলকে, নিবন্ধিত রাজনৈতিক দলকে তাদের বাৎসরিক আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার যে বিধান তখন চালু হলো। আমরা যে সেই প্রেক্ষাপটে বলি যে সেই সময়ের হিসাবে এটা একটি ভালো সিদ্ধান্ত ছিল, কিন্তু এরপর থেকে আসলে এটার এগোয়নি। এই অর্থে যে এই যে জমা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে, এটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অডিট করা হয় কিনা বা এটাকে আরও স্বচ্ছ করা যায় কিনা সময়ের সাথে সাথে। কেন সাধারণ মানুষ দেখতে পারবেন না ওয়েবসাইট থেকে যে একটি রাজনৈতিক দলকে কে কত টাকা চাঁদা দিচ্ছেন বা একটা রাজনৈতিক দলের যে হিসাব কত টাকা খরচ হলো বাৎসরিক, এটা কেন সবার জন্য উন্মুক্ত হবে না? জনাব আহমেদ। ধন্যবাদ আপনাকে। যে আজকে আমরা যেটা দেখলাম, আপনি একটু আগে বললেন যে আওয়ামী লীগের যে দলীয় তহবিল সেটা ১০০ কোটি টাকা ছাড়িয়েছে এবং এটা ঠিকই বলেছেন যে আরপিও গণপ্রতিনিধিত্বশীল আদেশের অনুযায়ী কিন্তু প্রতি বছর আপনার সেটা নিয়ম হচ্ছে যে ৩১শে জুলাইয়ের মধ্যে দলীয় আয় ব্যয়ের হিসাবটা দাখিল করতে হয়। সেই হিসাবেই আজকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমান এবং ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দেখলাম যে সংবাদ সম্মেলন করে জানিয়েছে নির্বাচন কমিশনের সচিব শফিউল আজমকে তারা যে ২০২৩ সালে যে আয় ব্যয় রিপোর্ট দিয়েছে সেখানে আয় ব্যয়ের ফলে তাদের এখন দলীয় ফান্ডে প্রায় ১০০ কোটি টাকা বেশি আছে। এখন যেটা বলছেন যে এই দলীয় ফান্ডের টাকাগুলো সোর্স কি, তারা যেটা বলছে সংবাদ সম্মেলনে যে বিভিন্ন নমিনেশন পেপার তারা বিক্রি করে, অনুদান এবং রাজনৈতিক দলের চাঁদা, তাদের কিছু স্থাপনা আছে সেখান থেকে তারা ভাড়া পায়, এইসবকে তারা ধরেছে এবং কিছু খরচও সেখানে আছে যে সেখানে বিভিন্ন প্রার্থীকে তারা সহযোগিতা করে, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং আপনার যে কি পোস্টার ছাপানো সহ পলিটিক্যাল মোবিলাইজেশনের জন্য অনেক ধরনের টাকা খরচ হয়। তো সবকিছুকেই তারা একটি আয় ব্যয় হিসাবে নিয়ে এসছে এবং সেটা উপস্থাপন করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই আয় ব্যয়ের যে হিসাব সেটা কতটা স্বচ্ছ সেটা নিয়ে হয়তো এখন প্রশ্ন থেকে যায়। কারণ তারা দিয়েছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যে নমিনেশন পেপার বিক্রি করেছে ৫০,০০০ টাকা করে, সেখানে প্রায় তাদের ১৬ কোটি সামথিং আয় হয়েছে। এইভাবে কিছু কিছু বিষয় হয়তো তারা তুলে ধরেছে, কিন্তু সামগ্রিক ভাবে আপনারা জানেন যে আমাদের আরপি অনুযায়ী কিন্তু একটি জাতীয় সংসদ যারা নির্বাচন করে তারা ২৫ লক্ষ টাকার মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখার কথা বলা আছে, কিন্তু এটা আমরা সবাই জানি যে এটা আসলে মানা হয় না এবং মানা না হলেও সেই জায়গাটাই বলছি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি বলছিলাম যে ২০০৭ বা ২০০৯ সালে যখন এই বিধান করা হলো তখন নিশ্চয়ই ভালো, যুগান্তকারী, কিন্তু এরপরে এর কোনো উন্নতি হয়নি। পৃথিবীর উন্মুক্ত গণতান্ত্রিক দেশ, মুক্ত গণতন্ত্রের দেশ যেসব পরিচিত যেগুলো দেশ, সেখানে কিন্তু এই বিষয়গুলো খুবই স্বচ্ছ। তো আমরা যদি বাংলাদেশ যদি সেই স্বচ্ছ গণতন্ত্র চর্চা করতে চায়, স্বচ্ছ ব্যবস্থাকে বেছে নিতে হবে। কেন সেগুলো করা হচ্ছে না বা করা উচিত কিনা বা কিভাবে করা উচিত জানতে চাই আপনার কাছে। আপনি যদি পার্শ্ববর্তী দেশ ভারতের কথাই আমরা ধরি, ২০১৭ সালে কিন্তু ভারতে আমরা দেখেছি একটি বন্ড, অর্থাৎ নির্বাচনী বন্ড তারা করেছে। ফান্ড থেকে বেরিয়ে তারা নির্বাচনী বন্ড চালু করেছে ২০১৭ সাল থেকে এবং এই বন্ডের মধ্যে দিয়ে কিন্তু বিজেপি সবচেয়ে বেশি টাকা আপনার তারা আয় করেছে। যদিও সম্প্রতি সেই সুপ্রিম কোর্ট কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট সেই নির্বাচনী বন্ডকে কিন্তু বাতিল ঘোষণা করেছে। এখন সেই ক্ষেত্রে হয়তো আমাদের উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্বচ্ছতা আছে, কিন্তু আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ, সেখানে যে দলীয় তহবিল সংগ্রহের যে পদ্ধতি সেখানে আছে যে যে কোনো ব্যক্তি $৫,০০০ বেশি, আপনার আমেরিকার কথা যদি বলি, $৫,০০০ বেশি কেউ দিতে পারবে না, কিন্তু আবার সেখানে বলা আছে যদি কোম্পানি বা কোনো সংস্থা কিন্তু অনেক পরিমাণ সেখানে মানে দলীয় তহবিলে টাকা অনুদান দিতে পারে। তারপরে যে বিভিন্ন বড় বড় যে আপনার সমাবেশ হয় সেখানেও কিন্তু ফান্ড রেইজিং হয় এবং স্থানীয়
সহ কেন্দ্রীয় যে আপনার নির্বাচনী প্রচারণা হয়, সেখানে আমরা 200-300 বিলিয়ন ডলার খরচ হয়। আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্রে সেই খরচ, এবং পৃথিবীর বিভিন্ন দেশে, ইউরোপের দেশগুলো, ইভেন জাপানেও আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন অত্যন্ত ব্যয়বহুল হয়। কিন্তু আপনি এটা বলতে পারেন যে নির্বাচনের ব্যয় গুলো কিভাবে নির্বাহ করা হয়, আয় কিভাবে হয়, সেগুলোর মধ্যে এক ধরনের স্বচ্ছতা আছে, যেটা আমাদের নট অনলি বাংলাদেশ, উপমহাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু এই ধরনের স্বচ্ছতা নিশ্চয়ই এখন যেহেতু আমরা প্রায়শই বলছি বাংলাদেশ উন্নত দেশ হতে যাচ্ছে, উন্নত দেশের যেসব স্বচ্ছ পদ্ধতি আছে সেগুলোকে আসলে অনুসরণ করা উচিত। আমি যদি একজন ব্যক্তির কথাও বলি, আরপিও অনুযায়ী যিনি ভোটে দাঁড়াচ্ছেন তাকে তার হলফনামার মাধ্যমে প্রকাশ করতে হয় তার সম্পদের তালিকা। সেই জায়গাটাও রাজনৈতিক দলগুলো এই ব্যবস্থা করতে পারে কিনা, যে যারা তাদের দলীয় সদস্য বা যারা খুব গুরুত্বপূর্ণ সদস্য, হয়তো আমি বলতে পারি গুরুত্বপূর্ণ যেসব কমিটি রয়েছে তাদের যারা সদস্য, তাদেরকে তাদের সম্পদের হিসাব প্রতি বছর প্রকাশ করতে হবে। এই ধরনের ব্যবস্থা যদি রাজনৈতিক দলগুলো নিজেরাই নিজেদের স্বার্থে করে, এই স্বচ্ছতা তো আরো দ্রুত নিশ্চিত করা যায়। আপনি যেটা বলেছেন এটা অবশ্যই নির্বাচন কমিশনের বাইরে যে দলগুলো তাদের কর্মীদের আয়ের সূত্র বা তাদের উৎস যদি তারা জানতে পারে, সেটা অবশ্যই ভালো হয়। কারণ সম্প্রতি যে ধরনের আপনার দুর্নীতি, যে ধরনের বিষয় সেখানে আমাদের সার্ফেসে এসেছে, তার মধ্যে দিয়ে কথা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের যে আপনার সম্পদের তথ্য সরবরাহ করার যে রীতি ছিল, সেগুলো কিন্তু যথাযথভাবে মানা হচ্ছে না। এখন রাজনৈতিক দল যদি নিজেই তার সদস্যদের এবং তার প্রার্থীদের আয়ের এবং ব্যয়ের বা তাদের যে ইনকাম, যদি আপনার একটা তথ্য জমা নেয় তাদের নমিনেশনের আগে, সেটা অবশ্যই এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি হতে পারে। কারণ কিন্তু সেই প্রক্রিয়া এখন দলগুলো যাবে কিনা সেটা নিয়ে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের যে গণতান্ত্রিক যে স্বচ্ছতা বা অ্যাকাউন্টেবিলিটি, সেটা আমরা যতটা মুখে বলি, যতটা কিন্তু সেটা কিন্তু চর্চা অনুশীলন করি করা না। হয় না। হ্যাঁ, সেটা এখন কবে সেটা আমরা চর্চা করতে পারবো, সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের তাহলে কাছে 2007 বা 2009 সালের দিকে নির্বাচন কমিশন যে বিধান চালু করলো, এখন কি নির্বাচন কমিশন ভাবা উচিত না যে এখান থেকে আরেকটু আরেক ধাপ এগিয়ে বাড়তি কিছু করা যায় কিনা? যেমন হলফনামায় প্রার্থীরা যারা ভোটে দাঁড়ান তারা যে তথ্য দেন সেটা নিয়ে আমরা শুনিনি কখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে অডিট হয়েছে বা সেটাকে যাচাই বাছাই করা হয়েছে, বা রাজনৈতিক দলগুলো যে তথ্য নির্বাচন কমিশনে জমা দিচ্ছে তারও তখন অডিট হয় বলে, দেখা হয় বলে আমরা শুনিনি। তাহলে তো নির্বাচন কমিশনেরও তো দায় আছে, সেই দায় কি তারা এড়াতে পারে? নির্বাচন কমিশন অবশ্যই তার দ্বারা এড়াতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন সবসময় যেটা বলে থাকে যে তাদের জনবল, তাদের সক্ষমতা নেই এগুলোকে পর্যালোচনা করার জন্য। তারা সেক্ষেত্রে হয়তো এনবিআর, সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ ব্যাংক বা যে ধরনের প্রতিষ্ঠান আছে তাদের কাছে তারা হয়তো সহায়তা চাইতে পারে। কিন্তু এটা হচ্ছে যে নির্বাচনে যে আয়, যে প্রার্থীদের যে আপনার যে আপনার আয় ব্যয়ের যে জি। হিসাব বা তাদের যে, সেটা কিন্তু তারা ওয়েবসাইটে প্রকাশ করছে। সেই ওয়েবসাইটের প্রকাশ থেকে কিন্তু সংবাদপত্র বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি হয়। বিভিন্ন আমরা দেখেছি বা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রার্থীদের আপনার যে আয় ব্যয়ের বা তাদের সম্পদের বিবরণীতে না, কিন্তু আমরা সেটা অনেক সেটা ক্ষেত্রে একটা ব্যক্তির ক্ষেত্রে হলফনামা থেকে সেটা হলফনামা প্রকাশ করা হয়, কিন্তু রাজনৈতিক দলের আয় ব্যয় বা খরচ, একটা 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 সভা করতে কত খরচ হয় সেগুলো খুব একটা বিস্তারিত থাকে না। না, সেটা অবশ্যই থাকে না, কারণ 44টি রাজনৈতিক দল আছে এখন নিবন্ধিত। সেক্ষেত্রে আমি এই মুহূর্তে দেখছি না। আর বিএনপি তো এই মুহূর্তে কোনো আয় ব্যয়ের কোনো হিসাব দিচ্ছে বললে এটাও জানি না। না, তারা গত বছর মনে আছে, গত বছর বিএনপি তার আয় ব্যয় হিসাব জমা দিয়েছে, এবছর নিশ্চয়ই হয়তো দেবে। সেক্ষেত্রে হতে পারে, কিন্তু সেটা এটা আসলে আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোনো দলকে আমি বলছি না, বলছি সার্বিকভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যদি বাড়াতে হয়, উন্নত করতে হয়, তাহলে এই স্বচ্ছতা নিশ্চিত করা দরকার, সেটাই বলার চেষ্টা করছি আমি। হ্যাঁ, সেটা আমি আপনার সাথে একমত। যদি এটা শুরু হয় তাহলে অবশ্যই সেটা রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, যে জনগণের প্রতি তাদের কমিটমেন্ট, সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। এবং আমি মনে করি যে আমাদের গণতন্ত্রের স্বার্থে, আমাদের উন্নয়নের স্বার্থে এবং জি। আমাদের জবাবদিহিতার স্বার্থে সেই বিষয়গুলোকে একটু প্রতিষ্ঠিত করা, চর্চা করা অবশ্যই দরকার আছে। ধন্যবাদ। অধ্যাপক বশির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।